আচ্ছা, সম্প্রতি বাংলাদেশের সামাজিক আর রাজনৈতিক আবহাওয়াতে বেশ বড়সড় একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আর এই সব কিছুর একেবারে কেন্দ্রে রয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা। চলুন আজ আমরা বোঝার চেষ্টা করি কিভাবে এই চেতনা নতুন করে জেগে উঠছে আর দেশের সমস্ত সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটকেই নাড়িয়ে দিচ্ছে। এই একটা লাইন দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক। খুবই শক্তিশালী একটা কথা, তাই না? এটা যেন একটা পুরো জাতির আবার নতুন করে জেগে ওঠার গল্প বলছে। পুরো বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে হলে আমাদের কয়েকটা ধাপে এগোতে হবে। প্রথমে আমরা দেখব মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ, তারপর রাজাকার শব্দটার বিবর্তন, এরপর রাজনৈতিক পট পরিবর্তন, এর ফলে কি প্রতিক্রিয়া হলো, আর সবশেষে ইতিহাসের গতিপথ নিয়ে একটা দারুণ আলোচনা। তো প্রথমে যে বিষয়টা বোঝা দরকার সেটা হলো বাংলাদেশের ইতিহাসে ৭১-এর মুক্তিযুদ্ধের গুরুত্ব ঠিক কতটা। এটা কিন্তু শুধু একটা যুদ্ধ জিতে দেশ স্বাধীন করা নয়, এটা একটা জাতির আত্মপরিচয়, তার একেবারে মূল ভিত্তি। দেখুন, অনেক দেশ তো আলোচনার টেবিলে বসে স্বাধীনতা পেয়েছে, তাই না? কিন্তু বাংলাদেশের ব্যাপারটা ছিল একদম অন্যরকম। রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে সার্বভৌমত্ব অর্জন করতে হয়েছে। উৎসের বক্তার মতে ঠিক এই কারণেই মুক্তিযুদ্ধের চেতনা দেশের মানুষের মনে এতটা শক্তিশালী আর এতটা আবেগের একটা জায়গা নিয়ে আছে। এবার আসা যাক এমন একটা শব্দে যা আজকের এই পুরো বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে। শব্দটা হলো রাজাকার। ভাবা যায় একসময় রাজাকার শব্দের একটা ভালো অর্থ ছিল, স্বেচ্ছাসেবক। কিন্তু মুক্তিযুদ্ধের পর এই শব্দটাই বাংলাদেশের সংস্কৃতিতে সবচেয়ে ঘৃণ্য, সবচেয়ে নোংরা একটা গালিতে পরিণত হয়। এটা এখন বিশ্বাসঘাতকতা আর গণহত্যার প্রতীক। এর চেয়ে বড় অপমান শায়দ আর কিছুতে হয় না। কিন্তু অবাক করা ব্যাপার হলো, সম্প্রতি একটা অদ্ভুত স্লোগান শোনা যাচ্ছিল, তুমি কি আমি কে, রাজাকার রাজাকার। এটা শুনে অনেকেই হতবাক হয়ে গিয়েছিলেন। মনে হচ্ছিল যেন এই চরম ঘৃণিত শব্দটার অর্থকেই কেউ চ্যালেঞ্জ জানাচ্ছে। প্রশ্নটা তো আসেই, তাই না? যে শব্দটা এতগুলো বছর ধরে শুধু ঘৃণার প্রতীক ছিল, সেই শব্দের ব্যবহারে হঠাৎ এমন বদল কেন? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে সাম্প্রতিক কিছু রাজনৈতিক পট পরিবর্তনের ভেতরে। এই অংশে আমরা দেখব ঠিক কোন রাজনৈতিক ঘটনাগুলো এই তীব্র সামাজিক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছিল। উৎসের বক্তার মতে এর পেছনে কিন্তু একটা বেশ গভীর কৌশল ছিল। বক্তার বিশ্লেষণটা বেশ ইন্টারেস্টিং। তার মতে ক্ষমতার পট পরিবর্তনের সময় দুটো প্রধান দলের কৌশল ছিল একেবারে দুই রকম। একদিকে আওয়ামী লীগ নাকি একটা পরিকল্পিত সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থানের পথ তৈরি করেছিল, যেখানে নেতৃত্ব আর অর্থ নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। আর অন্যদিকে বিএনপির পতনটা ছিল বেশ আকস্মিক, যা তাদের অপ্রস্তুত করে ফেলেছিল। এরপর নতুন ক্ষমতাপ্রাপ্ত গোষ্ঠীগুলোর কিছু কাজকর্ম সাধারণ মানুষের মধ্যে একটা তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। যেমন ধরুন, লালনের মাজারে হামলার পরিকল্পনা, গাজওয়াতুল হিন্দের মতো উগ্র কথাবার্তা, বা দেশের চিরায়ত সংস্কৃতির ওপর আক্রমণ। উৎসের বক্তার মতে এই ঘটনাগুলোই আসলে একটা পাল্টা স্রোতের জন্ম দেয়। আর এই সব কিছুর ফল কী হলো? সেখান থেকেই জন্ম নিল এক নতুন আর বেশ আগ্রাসী একটা ন্যারেটিভ বা আখ্যান। এখন আমরা আলোচনার সেই মূল অংশটাতেই ঢুকছি। এই যে প্রতিক্রিয়াটা, এটা কিন্তু কোনো নরম প্রতিক্রিয়া ছিল না, বরং বেশ নির্মম। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলো, বিশেষ করে তরুণ প্রজন্ম, অনলাইনে একেবারে নতুন ধরনের একটা শব্দভাণ্ডার তৈরি করে প্রতিপক্ষকে আক্রমণ করা শুরু করে, এমন কিছু যা আগে কখনো দেখা যায়নি। যেমন এই নতুন শব্দটা দেখুন, আল বাটার। এটা আসলে ১৯৭১ সালের কুখ্যাত ঘাতক বাহিনী আল বদরের নামকে ব্যঙ্গ করে তৈরি করা। এর মাধ্যমে প্রতিপক্ষকে সরাসরি সেই ঘৃণিত গোষ্ঠীর সঙ্গে তুলনা করা হচ্ছে। শুধু এটাই না, আরেকটা নতুন শব্দ হলো লাল বদর। খেয়াল করে দেখুন এই শব্দগুলো কতটা পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে। এটা শুধু একটা গালি নয়, বরং প্রতিপক্ষকে একটা নতুন পরিচয়ের লেবেল দিয়ে দেওয়ার চেষ্টা। তবে সবচেয়ে ভয়ঙ্কর আর নির্মম যে নতুন শব্দটা উঠে এলো, সেটা হলো পাকি বীজ। উৎসের বক্তার মতে এই শব্দটা ব্যবহার করে একজনের পরিচয়, তার বংশের বৈধতা, তার অস্তিত্বকেই আক্রমণ করা হচ্ছে।
বলা হচ্ছে যে তাদের জন্ম ১৯৭১ সালে পাকিস্তানি সৈন্যদের ধর্ষণের ফল। কি ভয়ঙ্কর একটা অভিযোগ, তাই না? তাহলে কাদের ওপরে আক্রমণগুলো হচ্ছিল? টার্গেট ছিল মূলত পাকিস্তানপন্থী ইউটিউবার, টিকটকার এবং মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে পরিচিত অনলাইন অ্যাক্টিভিস্টরা। তার মানে লড়াইয়ের ময়দানটা এখন রাজপথ থেকে সরে এসে পুরোপুরি অনলাইন প্ল্যাটফর্মে চলে গেছে। তো এই সব ঘটনা, এই নতুন শব্দ, এই অনলাইন লড়াই, এগুলো থেকে আমরা এখন একটু বড় পরিসরে ব্যাপারটা দেখব। আলোচনার শেষ পর্যায়ে এসে উৎসের বক্তা একটা দার্শনিক সিদ্ধান্তে পৌঁছেছেন, যেখানে তিনি এই পুরো ঘটনা প্রবাহকে ইতিহাসের এক অমোঘ পরিণতি হিসেবে দেখছেন। এই উদ্ধৃতিটাই আসলে পুরো আলোচনার সারমর্ম। বক্তার মূল কথাটা হলো, সাম্প্রতিক এই যে প্রতিক্রিয়া, এটা কোনো রাজনৈতিক দলের তৈরি করা কিছু নয়, বরং এটা হলো ইতিহাসের নিজস্ব শক্তি, যা তার নিজের গতিপথকে নিজেই ঠিক করে নিচ্ছে। মানে সহজ কথায় বলতে গেলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই রকম যে প্রজন্মটা বইপত্রে মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ে বড় হয়েছে, তারা এখন বাস্তবে সেই চেতনার ধারক ও বাহক হয়ে উঠেছে। আর তারা এটা নিশ্চিত করছে যে এই দেশের ভিত্তিপ্রস্তরকে কেউ চাইলেই নাড়িয়ে দিতে পারবে না। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায়, ইতিহাস কি সত্যি নিজের পথ নিজে তৈরি করে? রাষ্ট্র, সমাজ বা কোনো ব্যক্তি, কারোর কি একে থামানোর বা বদলে দেওয়ার কোনো ক্ষমতা আছে? বিষয়টা ভাবার মতো, তাই না?